আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় একই পরিবারের 2 শিশু নিহত। কৃষ্ণ সাগরে জ্বালানিবাহী জোড়া ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা। শান্তি প্রতিষ্ঠায় প্যারিসে ইউক্রেন ফ্রান্সের বৈঠক। ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য ঔপনিবেশিক হুমকি, বলল কারাকাস। শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর। ভারতে 3 রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল। ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় একই পরিবারের 2 শিশু নিহত। গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারের ওই হামলায় গাজার একই পরিবারের 2 ছেলে শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করা 2 সন্দেহভাজনকে শনাক্ত করার পর তাদেরকে হত্যা করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির 2 ভাইয়ের চাচা এএফপিকে জানিয়েছেন বালকদের বয়স 8 এবং 10 বছর। তারা জ্বালানি কাঠের খোঁজে বেরিয়েছিল। গাজা উপত্যকার তথাকথিত ইয়েলো লাইনের আশেপাশে এই মারাত্মক ড্রোন হামলার ঘটনাটি ঘটে। ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলি সেনাবাহিনী হলুদ রেখার পিছনে অবস্থান নিয়েছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইয়েলো লাইন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের একাধিক প্রাণঘাতী ঘটনা ঘটেছে। হামাস কর্তৃপক্ষের অধীনে উদ্ধারকারী হিসেবে কাজ করা গাজার সামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে বানি সুহেলায় স্থানীয় সময় সকাল 8:30 মিনিটে 0630 জিএমটিতে ইসরায়েলি ড্রোন হামলায় 2 ভাই নিহত হয়েছেন। বাসাল বলেন তাদের একজনের নাম ফাদি এবং অপরজনের নাম জুমা তামের আবু আসি। নিহত 2 ভাইয়ের চাচা আলা আবু আসি বলেন তারা ছিল নিষ্পাপ শিশু, তাদের কাছে কোনো রকেট বা বোমা ছিল না। তিনি এএফপিকে বলেন তারা জ্বালানি কাঠের সংগ্রহ করছিল। খান ইউনিসের নসের হাসপাতাল শিশুদের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে বিকেলে তারা তাদের মৃতদেহ দাফন করেছে। কৃষ্ণ সাগরে জ্বালানিবাহী জোড়া ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা। কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরে জ্বালানি তেলবাহী 2টি ট্যাঙ্কারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা বলেছেন। বিবিসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখা গেছে ইউক্রেনের ড্রোনগুলো দ্রুত গতিতে ট্যাঙ্কারে প্রবেশ করে। এরপর বিস্ফোরণ ঘটতে, আগুন জ্বলতে এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তুরস্কের উপকূলে গত শুক্রবার ওই 2টি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্ত ট্যাঙ্কার 2টির নাম কাইরোস ও বিরাট। 2টি ট্যাঙ্কারই গাম্বিয়ার পতাকা বালিয়ে। গতকাল শনিবার বিরাট নামে ট্যাঙ্কারে আরেক দফা হামলার খবর জানা গেছে, যদিও এসব হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি। ইউক্রেনের পক্ষ থেকে বেছে নিয়ে রাশিয়া জ্বালানি খাতে রাজস্বর উৎসগুলোতে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করা হয়েছে কেননা এইসব উৎস ইউক্রেনে চলমান যুদ্ধের পিছনে অর্থায়নের বিষয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার 2টি রাশিয়ার ছায়া নৌবহরের অংশ। 2022 সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার জ্বালানি খাতের উপর পুরোদস্তুর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমারা। এসব নিষেধাজ্ঞা এড়িয়ে জ্বালানি তেল পরিবহনে এমন শত শত নৌযান ব্যবহার করে মস্কো। এগুলোকে রাশিয়ার ছায়া নৌবহর বলা হয়। সাধারণত ছায়া নৌবহরে বেশ পুরনো ট্যাঙ্কার ব্যবহার করা হয়। এসব নৌযানের প্রকৃত মালিকানা এমনকি বিমানীয় ধোঁয়াশা রয়েছে। এর মধ্যে কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিমে কাইরোস ট্যাঙ্কারটি হামলার শিকার হয়েছে আর বিরাট লক্ষ্যবস্তু হয়েছে কৃষ্ণ সাগরের আরও পূর্ব দিকের অঞ্চলে। শান্তি প্রতিষ্ঠায় প্যারিসে ইউক্রেন ফ্রান্সের বৈঠক। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে সোমবার প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এমন সময় ফ্রান্স এই উদ্যোগ নিল যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার এক কর্মকর্তা জানান 2 নেতা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির শর্ত নিয়ে আলোচনা করবেন। একই সময় ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনের পথে রয়েছে। অন্যদিকে শীর্ষ সহযোগী আন্দ্রি ইয়েরমাককে সরিয়ে দেওয়ায় নিজ দেশের রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছেন জেলেনস্কি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো বলেন, আলোচনা এগিয়ে নিতে আমরা সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্যারিসে স্বাগত জানাব। শান্তি হাতের নাগালে যদি পুতিন ইউক্রেনকে দমিয়ে সোভিয়েত সাম্রাজ্য ফিরিয়ে আনার অবাস্তব স্বপ্ন থেকে সরে আসেন। মস্কোকে সতর্ক করে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি মেনে নিতে হবে, না হলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, যাহা তাদের অর্থনীতিকে নিঃশেষ করে দেবে। একই সাথে ইউক্রেনের প্রতি ইউরোপের সহায়তা আরও জোরদার হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। এরপর থেকে ম্যাক্রো ও জেলেনস্কি ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। সর্বশেষ গত 17 নভেম্বর জেলেনস্কি এলিসি প্রাসাদে সফর করেছিলেন।
ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য ঔপনিবেশিক হুমকি, বলল কারাকাস। ভেনেজুয়েলা ও দেশটির আশপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ বিবেচিত হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্প এই ঘোষণা দেন। গতকাল শনিবার বিকেলে এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ট্রাম্পের করা ওই মন্তব্য ঔপনিবেশিক হুমকির শামিল। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলা তাদের আকাশসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এই ঔপনিবেশিক হুমকির নিন্দা জানায়। এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি রকমের অবৈধ এবং অন্যায্য আগ্রাসন। গতকাল সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লেখেন, সব উড়োজাহাজ সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীর উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনেজুয়েলার ওপরের এবং চারপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই গতকাল ট্রুথ সোশ্যালে ঘোষণাটি দেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বলছে তারা মাদক পাচার মোকাবিলার অংশ হিসেবে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে। শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর। যুদ্ধোত্তর গাজা উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করবে মিশর। এই লক্ষ্যে শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে দেশটি। একজন ফিলিস্তিনি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতিভ আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গে আলোচনায় গাজার জন্য ৫,০০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। প্রথম ব্যাচে মার্চে কায়রোতে ৫০০-এর বেশি কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং সেপ্টেম্বর থেকে ২ মাসের প্রশিক্ষণ কোর্সে আরও শতাধিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সবাই গাজা স্ট্রিপের নাগরিক এবং তাদের বেতন দেবে রামাল্লাহে অবস্থিত ফিলিস্তিনি প্রশাসন। প্রশিক্ষণে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ, অক্টোবর ২০২৩-এ হামাসের হামলার পর গাজা ও ফিলিস্তিনি জনগণের ক্ষতি সম্মুখীন মোকাবেলা এবং সাধারণ অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। ভারতে ৩ রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল। ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ডিটওয়াকে কেন্দ্র করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এসএসআর রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আইএমডির মহানির্দেশক ড মৃগুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝোড়ো বাতাসে তা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু পুদুচেরি উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত অনুভূত হবে। তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে।